সুপ্রিয় ছাত্রীরা, অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সুফিয়া মিতুল ম্যাডাম, ব্যবস্থাপনা বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ। আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে সমবায় সমিতি বা সমবায় সংগঠন। গত ক্লাসে আমরা সমবায় সমিতির গঠন প্রণালী আলোচনা করেছিলাম। আজকে আমরা আরেকটি নতুন প্রশ্ন আলোচনা করব, সেটা হচ্ছে বাংলাদেশের সমবায় সমিতি বা সমবায় সংগঠনের সমস্যা এবং সমস্যা দূরীকরণের উপায়। অর্থাৎ আমরা এখানে কি কি প্রবলেম আছে, কি কি সমস্যা আছে সেটা আলোচনা করব, পাশাপাশি এই সমস্যাগুলো কিভাবে দূর করা যায় সেটাও আজকে আলোচনা করব। তাহলে চলো আমরা আলোচনায় চলে যাই। তো বাংলাদেশের সমবায় সংগঠনে যে সমস্ত সমস্যাগুলো সম্মুখীন হতে হয় বা যে সমস্ত সমস্যাগুলো দেখা যায় সেগুলো আমরা একটু ধারাবাহিকভাবে একটু আলোচনা করি। প্রথম পয়েন্টটা হচ্ছে গঠন প্রণালীর জটিলতা। কেমন? আমরা জানি সমবায় সংগঠন ২০০১ সালে সমবায় আইন এবং ২০০৪ সালে সমবায় বিধিমালার আওতায় সমবায় সমিতি গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং সমবায় সমিতি নিবন্ধনও কিন্তু বাধ্যতামূলক, হ্যাঁ, এবং জটিল। তো এখানে যারা সদস্য আছে তারা কিন্তু অধিকাংশই হচ্ছে অল্প শিক্ষিত, হ্যাঁ, তারপর স্বল্পবিত্ত আয়ের লোকজন। তো তাদের পক্ষে এই কঠিন কাজ বা এই জটিল কাজ সম্পাদন করা কিন্তু অসম্ভব। তো সেজন্যে গঠন প্রণালীর এই জটিলতার কারণে কিন্তু পর্যাপ্ত সংখ্যক সমবায় সমিতি আমাদের দেশে গড়ে উঠছে না। তো সেজন্য যেটা করতে হবে, এই সমস্যার জন্য আমাদের গঠন প্রণালী এবং আইনি যে বিষয়গুলো আছে সেগুলো সহজ করতে হবে এবং সেগুলো বোধগম্য করতে হবে যাতে সমিতির সদস্যরা সেগুলো বুঝতে পারে। ঠিক আছে? দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে আহ আর্থিক অসচ্ছলতা। তো আর্থিক অসচ্ছলতা মানে সমবায় সমিতি আসলে এখানে যারা স্বল্প আয়ের লোকজন আছে, দরিদ্র আছে, তাদের আর্থিক সচ্ছলতার জন্যই কিন্তু এই ধরনের সমিতি গঠন করা হয়ে থাকে এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে প্রয়োজনীয় অর্থের অভাবে সমিতি কিন্তু সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে না, সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে না কাজগুলো। আর তাছাড়া সরকার বা সরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়ার একটা জটিলতাও রয়ে গেছে। যার ফলে উন্নতির প্রচুর সম্ভাবনা থাকলেও কিন্তু মূলধনের অভাবে, পুঁজির অভাবে সমিতি সাফল্য লাভ করতে পারে না। তো এই সমস্যার সমাধান করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে সরকারি, বেসরকারি যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর আর্থিক পৃষ্ঠপোষকতার প্রয়োজন রয়েছে এবং ঋণটা সহজলভ্য করতে হবে। তাহলে কি হবে? সংগঠনে অধিক পুঁজির সংস্থান করা সম্ভব হবে। ৩ নম্বর পয়েন্টটা হচ্ছে শিক্ষার অভাব। হ্যাঁ? তো শিক্ষার অভাবটা হচ্ছে আ এখানে যারা সমিতির সদস্যরা আছে তাদের কিন্তু প্রয়োজনীয় শিক্ষার অভাব রয়েছে এবং সমবায় সম্পর্কিত জ্ঞানের অভাব রয়েছে। যার জন্য সমবায় আন্দোলন কিন্তু প্রসার লাভ করছে না বা সমবায় সমিতি উন্নতি লাভ করছে না। তো সেজন্য এই সমস্যার সমাধানের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সমিতির সদস্যদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে এবং অডিও ভিডিওর প্রচারের মাধ্যমে জনগণকে বা সমিতির সদস্যদেরকে সমবায় সম্পর্কে সচেতন করে গড়ে তুলতে হবে। এর পরের পয়েন্টটা হচ্ছে অদক্ষ ব্যবস্থাপনা ও পরিচালনা। হ্যাঁ? তো বাংলাদেশের সমবায় সমিতির একটা প্রধান সমস্যা হচ্ছে এর ব্যবস্থাপনা এবং পরিচালনা হচ্ছে অদক্ষ। হ্যাঁ? তো এখানে যারা সদস্য আছে তারা বেশিরভাগই হচ্ছে দরিদ্র এবং স্বল্পবিত্তের লোকজন এবং অল্প শিক্ষিত লোকজন। তাদের সমন্বয়ে কিন্তু সমবায় সমিতি গঠিত হয়। তো তাদের কিন্তু সমবায় সমিতি পরিচালনার কিন্তু প্রয়োজনীয় জ্ঞান থাকে না। হ্যাঁ? আবার পরিচালনা বিষয়ে যারা পরিচালনা করছে তাদের প্রশিক্ষণের কোনো সুযোগ নাই। যার ফলে তারা সমবায় আইন সম্পর্কে অনভিজ্ঞ, সমবায় বিধি সম্পর্কে অজ্ঞ। যার ফলে স্বাভাবিকভাবে সমিতির পরিচালনা ব্যবস্থাপনা স্বাভাবিক কারণেই আ স্বাভাবিক কারণে কিন্তু ব্যর্থ হয়ে থাকে। তো এই সমস্যাটা সমাধান করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আ সমবায় সমিতির পরিচালনা কার্যক্রম দক্ষ করে গড়ে তুলতে হলে একদম প্রাথমিক স্তর থেকেই কিন্তু প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ৫ নাম্বার পয়েন্টটা হচ্ছে কমিটি গঠনে জটিলতা। আমরা এর আগে আলোচনা করেছি যে সমবায় সমিতিতে একটা কমিটি আছে যেটা সমবায় সমিতির আইন অনুযায়ী গঠন করা হয়। আমরা বলেছিলাম যে সেখানে ৬ সদস্যের কমিটি হতে পারে, ৯ সদস্যের কমিটি হতে পারে, ১২ সদস্যের কমিটি হতে পারে। কমিটি গঠন করতে হলে কিন্তু সমবায় বিভাগের, হ্যাঁ, সরকারি সমবায় বিভাগের অনুমতি নিতে হবে, অনুমোদন নিতে হবে এবং সরকারি কর্মকর্তাদের উপস্থিতি প্রয়োজন হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে কর্মকর্তাদের অসহযোগিতার কারণে এই ধরনের সংগঠনে কিন্তু বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হয়। তো সে সমস্যার সমাধানের জন্য যেটা করতে হবে, সমবায় সমিতির কমিটির গঠন সংক্রান্ত আইনগত যে জটিলতাগুলো আছে সেগুলো কিন্তু ১ম এই দূর
করতে হবে। ৬ নম্বর পয়েন্টসটা হচ্ছে সমবায়ী মনোভাবের অভাব। হ্যাঁ? আমরা এর আগেও আলোচনা করেছি যে সমবায় সমিতির কিছু নীতি আছে যেগুলো সদস্যদের অনুসরণ করতে হয়। হ্যাঁ? সেগুলো হচ্ছে সদস্যদের প্রতি একে অপরের প্রতি পারস্পরিক বিশ্বস্ততা, পারস্পরিক সহযোগিতা, আত্মত্যাগ, নিষ্ঠা, সততা, কর্তব্যপরায়ণতা এগুলো। কিন্তু আমাদের এখানে যারা সদস্য আছে তারা কিন্তু অল্প শিক্ষিত। তাদের মধ্যে কিন্তু এই সকল গুণাবলীর কিন্তু বিকশিত হয় না। হ্যাঁ? ফলে তাদের মধ্যে সমবায়ী মনোভাবের অভাব কিন্তু দেখা দেয়। হ্যাঁ? তো এই সমস্যাটা সমাধান করতে হলে এখানে কিন্তু সরকারকে উদ্যোগী হতে হবে। সরকারকে উদ্যোগী হয়ে সমিতির সদস্যদের মধ্যে সমবায়ী মনোভাব গড়ে তুলতে হবে। সমবায় চেতনা সৃষ্টি করতে হবে। তাহলে কিন্তু সদস্যরা সমিতি গঠনে উৎসাহিত হবে। সমিতি গঠনে অনুপ্রাণিত হবে এবং এই নীতিগুলো ধারাবাহিকভাবে বা নিয়মিতভাবে অনুসরণ করতে পারবে। ঠিক আছে? ৭ নম্বর পয়েন্টটা হচ্ছে প্রশিক্ষণের অভাব। হ্যাঁ? যেটা একদম গুরুত্বপূর্ণ একটা মানে প্রধান একটা সমস্যা। হ্যাঁ? তো আমাদের দেশের সমবায়ীদেরকে তাদের কিন্তু প্রশিক্ষণের তেমন কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ? এবং এরা যারা আছে সদস্যরা তারা কিন্তু বেশিরভাগই অল্প শিক্ষিত, অশিক্ষিত। হ্যাঁ? তো তারা যে সমিতি পরিচালনা করছে সেই পরিচালনার ফলে কিন্তু সমিতি কিন্তু সাফল্য লাভ করতে পারছে না। তো সেজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে পরিকল্পিত উপায়ে সমবায়ের সাথে সম্পৃক্ত সকল স্তরের ব্যক্তিদেরকে, সকল স্তরের সদস্যদেরকে নিয়মিত প্রশিক্ষণ দিতে হবে। হ্যাঁ? আ ফলে কি হবে? পরিচর্যা এবং প্রশিক্ষণের মাধ্যমে সমিতির সদস্যদেরকে দক্ষ করে গড়ে তোলা সম্ভব হবে। হ্যাঁ? ৮ নাম্বার পয়েন্টস আসো। ৮ নাম্বার পয়েন্টসে বলা হচ্ছে ত্রুটিপূর্ণ হিসাব রক্ষণ ব্যবস্থা। অর্থাৎ সমিতিতে একদম পুরাতন পদ্ধতিতে, সনাতন পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করা হয়। আবার যারা হিসাব রক্ষণে যারা নিয়োজিত আছে তাদেরকে আমরা ট্রেজারার বলি, কোষাধ্যক্ষ বলি। তারা কিন্তু আবার নিয়মিতভাবে হিসাব সংরক্ষণ করে না। অর্থাৎ অনিয়মিতভাবে হিসাব সংরক্ষণ করে। তো সদস্যদের এই ত্রুটিপূর্ণ হিসাবের কারণে কিন্তু সমিতির সদস্যদের বা সমিতিকে অনেক সময় কিন্তু বিভিন্ন ধরনের অসুবিধা বা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। তো সেইজন্য এই সমস্যা দূর করার জন্য যেটা করতে হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে বা আধুনিক পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করতে হবে। পাশাপাশি আম আ প্রতি মাসে অভ্যন্তরীণভাবে সমস্ত হিসাবপত্র নিরীক্ষণ করতে হবে এবং প্রতি ৬ মাস অন্তর সরকারি বিভাগীয় অডিটরের মাধ্যমে সমস্ত হিসাবপত্র নিরীক্ষণ করতে হবে। আর ৯ নম্বর পয়েন্টসটা হচ্ছে তোমার শেয়ার সংক্রান্ত জটিলতা। শেয়ার সংক্রান্ত জটিলতাটা কি দেখো? সেটা হচ্ছে আমরা জানি যে এখানে সমিতির যারা সদস্য আছে তারা কিন্তু একটা আ নির্দিষ্ট পরিমাণ শেয়ার ক্রয় করতে হয়। হ্যাঁ? এর বাইরে কিন্তু অতিরিক্ত শেয়ার ক্রয় করতে পারে না। আবার সমিতির সদস্যরা কিন্তু শেয়ার হস্তান্তরও করতে পারে না। শেয়ার হস্তান্তর করতে হলে পরিচালনা পর্ষদের অনুমতি নিতে হয়। তো যার ফলে সমিতি কিন্তু মূলধন সমস্যায় ভোগে এবং কাজের ক্ষেত্রে কাজের গতিশীলতা কিন্তু বাধাপ্রাপ্ত হয়। তো এইজন্য কি করতে হবে? এই যে শেয়ার সংক্রান্ত যে জটিলতা আছে যে একটা নির্দিষ্ট পরিমাণ শেয়ারের বেশি শেয়ার ক্রয় করতে পারে না, শেয়ার হস্তান্তর করতে পারে না। এই আইনের এই বিষয়গুলো কিন্তু প্রয়োজনীয় সংশোধন করতে হবে। কেমন? তবে ১০ নম্বর পয়েন্টসটা হচ্ছে অসম প্রতিযোগিতা। অসম প্রতিযোগিতা মানে হচ্ছে আ সমবায় সমিতি হচ্ছে একটা ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠান। হ্যাঁ? একদম ছোট একটা প্রতিষ্ঠান। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় যে মাঝারি এবং বৃহদায়তন ব্যবসার সাথে কিন্তু এদেরকে প্রতিযোগিতার মাধ্যমে কাজ করতে হয়। যার ফলে অনেক সময় কিন্তু সমবায় সমিতির অস্তিত্ব কিন্তু অনেক সময় বিলুপ্ত হয়, বিপন্ন হয়। তো এই সমস্যার সমাধান করতে হলে সরকারকে উদ্যোগী হতে হবে। সরকারকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। যেমন সমিতির ন্যায্য মূল্যে কাঁচামাল সরবরাহ করতে হবে, যন্ত্রপাতি সরবরাহ করতে হবে, উৎপাদিত পণ্যের বাজার নিশ্চিত করতে হবে। তাহলে কি হবে? এই অসম প্রতিযোগিতার হাত থেকে সমবায় সমিতিকে রক্ষা করা সম্ভব হবে। হ্যাঁ? ১১ নম্বর পয়েন্টস হচ্ছে আ কার্যক্ষেত্রে সীমাবদ্ধতা। অর্থাৎ সমবায় সমিতি কিন্তু কিছু নির্দিষ্ট ক্ষেত্রে কিন্তু সমবায় সমিতি প্রতিষ্ঠা করা হয়। হ্যাঁ? বা সমবায় সমিতি গড়ে ওঠে। যেমন ধরো কৃষিকাজ, পশুপালন, দুগ্ধ উৎপাদন, হাঁস-মুরগি পালন, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, ভোগ্য পণ্য, সেবা প্রদানকারী সংগঠন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সমবায় সমিতি প্রতিষ্ঠিত হয়ে থাকে। বৃহদায়তন উৎপাদন এবং বন্টনের ক্ষেত্রে কিন্তু সমবায় সমিতি তেমন একটা দেখা যায় না। তাহলে অর্থনীতির সকল ক্ষেত্রে সুষম উন্নয়ন করতে হলে, সফল উন্নয়ন করতে হলে কেন্দ্রীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে বৃহদায়তন উৎপাদন ও বন্টনকারী প্রতিষ্ঠানসমূহ সমবায়ের আওতায় আনতে হবে। ঠিক আছে? তারপরে ১২ নম্বর পয়েন্টসটা হচ্ছে সুষ্ঠু পরিকল্পনার অভাব। যেকোনো সংগঠনের উন্নয়নের মূল শর্তই হচ্ছে সুষ্ঠু পরিকল্পনা। কেমন? প্রপার প্ল্যানিং। তো সমবায় সমিতিতে কিন্তু সুষ্ঠু পরিকল্পনা নাই। ফলে সমিতির উন্নয়ন কার্যক্রম কিন্তু প্রতিনিয়ত বাধাপ্রাপ্ত হচ্ছে। তো এই সমস্যার সমাধান করতে হলে প্রথমত সমবায়ের উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদী এবং বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন করতে হবে। তাহলে কিন্তু সমবায় সমিতি লক্ষ্য অর্জন করা সহজ হবে। ১৩ নম্বর পয়েন্টসটা হচ্ছে প্রচারের অভাব।
হ্যাঁ? তো প্রচারের অভাব অর্থাৎ বাংলাদেশের সমবায় আন্দোলনের ব্যর্থতার অন্যতম প্রধান কারণ হচ্ছে সমবায় সম্পর্কিত বিষয়সমূহের সুফল সম্পর্কে প্রচারের অভাব। হ্যাঁ? জনগণ কিন্তু সমবায়ের গুরুত্ব, সুফল এগুলো কিন্তু জানতে পারে না। প্রচারের অভাবের কারণে এগুলো কিন্তু জানতে পারে। তো এই সমস্যার সমাধান করতে হলে প্রতিনিয়ত স্থানীয়ভাবে সভা সমিতি করতে হবে, জাতীয়ভাবে রেডিও, টেলিভিশন ইত্যাদি প্রচারের মাধ্যমে জনগণকে সমবায়ের বা সদস্যদেরকে বা সাধারণ জনগণকে সমবায়ের সুফল সম্পর্কে অবহিত করতে হবে এবং উদ্বুদ্ধ করতে হবে। এরপরে ১৪ নম্বর পয়েন্টটা হচ্ছে দুর্নীতি ও স্বজনপ্রীতি। হ্যাঁ? তো আমাদের দেশে সমবায় সমিতি কেন্দ্র করে কিন্তু অনেক সময় দুর্নীতি, অনেক সময় দুর্নীতি বা করাপশন বা স্বজনপ্রীতি, নেপোটিজম লক্ষ্য করা যায়। তো এতে কি হয়? সমবায় সমিতির উন্নতি বাধাপ্রাপ্ত হয়। হ্যাঁ? তাহলে সমবায়ের উন্নয়নের জন্যে এ ধরনের করাপশন, এ ধরনের নেপোটিজম রোধের জন্য প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো সবশেষ যে পয়েন্টসটা আছে এখানে সেটা হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতার অভাব। হ্যাঁ? সমবায় সমিতি গঠিত হয় কিন্তু সদস্যদের আর্থিক কল্যাণের জন্য এবং এখানে যারা সদস্য রয়েছে তারা কিন্তু সকলেই কিন্তু বেশিরভাগই কিন্তু স্বল্পবিত্তের লোকজন, দরিদ্র জনগণ, হ্যাঁ? সরকারি বিধান অনুযায়ী কিন্তু সমবায় সমিতি গঠিত হয়। কিন্তু কাগজে কলমে সরকারি সহযোগিতার আশ্বাস থাকলেও কিন্তু বাস্তব ক্ষেত্রে তেমন একটা প্রতিফলন ঘটে না। যার ফলে সমিতির সদস্যগণ কিন্তু বহু ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তো এই সমস্যার সমাধান করতে হলে সরকারি নীতির যথাযথ বাস্তবায়ন করতে হবে। তাহলেই কিন্তু সমবায় আন্দোলনকে কার্যকর করে গড়ে তোলা সম্ভব হবে। ঠিক আছে? এছাড়াও আরো অনেক সমস্যা রয়েছে। তো আমরা উপসংহারে এটা বলব যে বাংলাদেশের সমবায় সমিতিকে এগিয়ে নেওয়ার আ যথেষ্ট সম্ভাবনা থাকলেও এই যে উপরে যে সমস্যাগুলো আলোচনা করলাম, এই সমস্যাগুলোর কারণে কিন্তু এগুলো উন্নতি লাভ করতে পারছে না বা অগ্রগতি লাভ করতে পারছে না। তো সেজন্য এই সমস্যাগুলো কিভাবে এই সমস্যাগুলো দূর করতে হবে সেটাও আমি এখানে আলোচনা করেছি। তো এই সমস্যাগুলো দূর করার জন্য সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে সকলকে এগিয়ে আসতে হবে। ঠিক আছে? তাহলে সমবায় সমিতির উন্নতি করা সম্ভব হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে সমবায় সমিতির সমস্যা এবং সেই সমস্যা দূরীকরণের উপায়। আগামী ক্লাসে আমরা সমবায় সমিতির ক্লাসিফিকেশন আলোচনা করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে সেই প্রত্যাশা নিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।